আমাদের অ্যাকচুয়ালি না প্ল্যানে পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি আর সৌরভ ডিসকাস করছিলাম এরকমই কিছু একটা হতে চলেছে। তো সবকিছু এমন চলছে না, কি আর বলি তোমাদেরকে বল। তো যাই হোক, তোমাদেরকে যেটা বললাম তখন যে মায়ের অপারেশনের ডেট মোটামুটি ফাইনাল হয়েই গেছে। আজকে ডক্টর ভিজিট ছিল মায়ের। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। লাস্ট কয়েকদিন ধরে এত টায়ার্ডনেস ফিল হচ্ছে না, মনে হয় তোমাদেরকে আমি বলছিলাম মানে ঘুম থেকে ওঠার পরেও যেন মনে হচ্ছে আমি ঘুমিয়েই পড়ি। জেনারেলি এরকম আমার কখনো হয় না, কি জানি এক একটা ফেজ আবার ঠিক হয়ে যাবে। তো আজকে দিনটা একটু তাড়াতাড়ি স্টার্ট করেছি। সৌরভ অ্যাকচুয়ালি অফিসে যাবে, যদিও তাড়াহুড়ো সেরকম কোনো ব্যাপার নেই, কারণ লাঞ্চ সেরে তারপরে সৌরভ বেরোবে, তাই হাতে অনেকটাই সময় আছে। বাট যেদিন যেদিন সৌরভকে অফিস যেতে হয় আমি এনশিওর করি যে ও থাকতে থাকতে যেন আমার বাড়ির সব কাজ হয়ে যায়, কারণ তারপরে তোজোকে পুরো আমাকে দেখতে হয়। আর কি বলতো, যদি আমি কাজে বিজি হয়ে যাই না তাহলে ওর মাকে চাই। এমনিতেও নিজে নিজে খেলে, এখনও যেরকম ব্যালকনিতে খেলছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি দেখে মা কাজ করছে বাড়িতে বাবা নেই তাহলে তো মাকে ডিস্টার্ব করতেই হবে। তো এই আর কি, বাচ্চাদের সাইকোলজি বোঝো তো। আজকে মা গেছে ডক্টরের কাছে, জামাইবাবু গেছে মায়ের সাথে। আজকে মোটামুটি ক্ল্যারিটি পাওয়া যাবে যে মায়ের এই কেসটা কতটা অ্যাকিউট। তোমরা জানি, আগের ব্লগেই শেয়ার করেছিলাম যে মায়ের গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। তো কত তাড়াতাড়ি অপারেশন করতে হবে, কি ব্যাপার, সেগুলো জানা গেলে আমরা একটু ক্ল্যারিটি পাবো। আমাদের আবার হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল আমার ট্রেনিংয়ের জন্যে, তো সেটা যেতে পারবো কি না, মানে সব কিছু নিয়ে একটু ঘেঁটে আছি, বুঝতেই তো পারছি। যতক্ষণ না ক্ল্যারিটি পাচ্ছি ততক্ষণ কোনো ডিসিশন নিতে পারছি না, যতক্ষণ কোনো ডিসিশন নিতে পারছি না ততক্ষণ একটু অ্যাংজাইটিতে তো আছি। মায়ের এমনিতে শরীর ঠিক আছে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। বাট এটা যখন সৌমির হয়েছিল তখন আমরা শুনেছিলাম যে এই ব্যথাটা যখন তখন হতে পারে। এমন নয় যে এখন ঠিক আছে মানে দুদিন পর ব্যথা হবে না, সেরকমটা না। ব্যথা হলে পেন ম্যানেজমেন্ট করতে হবে, ইঞ্জেকশন দিতে হবে, সেগুলো তো পরের কথা। চাই না সেরকম কিছু হোক, তাই কারণে যদি ডক্টর বলে যে হ্যাঁ অপারেশন করতে হবে, যত তাড়াতাড়ি করে নেওয়া সম্ভব সেটাই ভালো। তো সব কিছু প্ল্যানিং করতে হবে। আর যারা আমরা বাইরে থাকি কর্মসূত্রে, বাবা মা থেকে ছেড়ে দূরে, তাদের অ্যাংজাইটিটা তো একটু বেশি হয়, কারণ আমরা তো সবটা কিছু করতে পারি না, সবটা শুনতে হয়। তো শুনে মনে হয় যদি ছুটে চলে যেতে পারতাম তাহলে হয়তো বেটার হতো। বাট সব কিছু ম্যানেজ করে তারপরে যেতে হবে। তো সেই কারণে আজকে ডক্টরটা দেখিয়ে নিই, ক্ল্যারিটি পেলে তারপর আমরা নেক্সট ডিসিশনটা নেব। Ginger garlic too. Ginger garlic paste. Ginger garlic paste. ওখানে ডালে তো কেটে পুকারে। প্রেশার কুকারে জিঞ্জার গার্লিক পেস্ট ঢালে দিয়ে কি করে? ওটা কি তো? ওটা এয়ার ফ্রায়ার। এটা এবার পারে এটা ঢুকাই তো। এয়ার ফ্রায়ারে ঢুকে কি করবে? এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে এবার গরম যাবে তো। আচ্ছা, জানতাম না যে এত কিছু হয়ে যাবে। তো প্ল্যান করে রেখেছিলাম যে আমাদের যে ব্যালকনিতে শেড দেবো বলছি, সেই ব্যাপারে সমস্ত রকম ফাইনালাইজ কথাবার্তা বলে রাখবো হায়দ্রাবাদ যাওয়ার আগে। তো এসে যাতে করা যেতে পারে, কারণ বর্ষাও এসে যাবে, তো বর্ষার আগে তো এটা করতেই হবে, যে কারণে করা আর কি। পয়সা যখন খরচ হবেই তখন আর দেরি করে কী লাভ। তো একজন ইন্টেরিয়ারের সাথে কথা হয়েছিল, ইনফ্যাক্ট দুজনের থেকে কোট নিয়েছিলাম। তো একজনকে ডেকেছিলাম, আগে থেকে প্ল্যান করাই ছিল আজকের এই ভিজিটটা, তো আর ক্যান্সেল করিনি। ঠিক আছে, কথাবার্তা বলে গেল, বললো 3-4 দিন মতো সময় লাগবে, কত কী লাগবে না লাগবে, কীভাবে কী এক্সিকিউশন হবে, সমস্ত কিছু কথা হয়ে থাকলো। এবার দেখা যাক, মায়ের অপারেশনের ব্যাপারটা ক্ল্যারিটি আসুক, তারপর আমাদের হায়দ্রাবাদ যাওয়ার ব্যাপারটাতে আমরা কি ডিসাইড করি সেটা দেখা যাক। সব কিছু ফাইনালাইজ হলে তারপরে কবে এটা করবো সেটা ডিসাইড করবো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তোজো মা মা করে ডাকছে। সৌমি বলছে কি হয়েছে? বলছে মা আইসক্রিম খাবো। তো অনেক হ্যাঁ অনেক বুঝিয়ে শুনিয়ে বলা হয়েছে একটু দুপুর হোক তারপর খাবে, ব্রেকফাস্ট করো তারপর খাবে। মা আইসক্রিম খাও তো। তুমি এরকম ঘুরছো কেন? এই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও। ভালো আইসক্রিমটা ভালো। মামা তুই আইসক্রিম খাও তো, পাপা আইসক্রিমটা খাবে তো। তুমি খেলেই আমাদের পেট ভরে যাবে। তুমি খাও আমরাও খাও, শেয়ারিং ইজ কেয়ারিং, একদম ঠিক বলেছো, সবাই একসাথে খাবো আমরা।
তোমার ভালো লাগছে আইসক্রিমটা? ভালো লাগছে? আচ্ছা খাও। এটা মাম্মা বানিয়েছে, মাম্মাকে থ্যাংক ইউ বলেছো? ঠিক আছে মা, খাও। তোর চুলটা কি হয়েছে দেখো, কেমন করে শুয়েছিল, পুরো সজারুর মতো হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টের পর আইসক্রিম পরবো। পুরোটা খেলে ঠান্ডা লেগে যাবে না? হ্যাঁ, পুরোটা খেতে দেবে না, অল্প খাবে। হ্যাঁ ঠিক আছে, পুরোটা খায় না। তুমি তো বেবিরা পুরোটা আইসক্রিম খায় না, ঠিক আছে? আমায় একটু দেবে? না, তুই তোর ওখানে ফ্রিজে ঠান্ডা হয়ে রাখো। আগে আমি খাইনি তো আমি। জানে মানে কি বলতে চাইলে আমি বুঝতে পারি। বলছে তোমারটা ফ্রিজে আছে, আমারটা আমাকে খেতে দাও। পুরোটা সেন্টেন্সটা ঠিক করে বলতে পারে না, কিন্তু বোঝা যায়। ভাবটা প্রকাশ পায়। এত এক্সাইটেড, পুরো ঘুরে ঘুরে খাচ্ছে। সৌরভ আজকে অফিসে যাবে, তো আজকে বেরোবে 2:30-3টে এরকম নাগাদ। তো আমি তাই জন্য বললাম যে আজকে আর টিফিন নিয়ে গিয়ে কাজ নেই, একেবারে লাঞ্চ করেই যাও। আর সেই কারণে আমি কালকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে একটু বড় করে চিকেন বানাবো, চিকেনের ঝোল। তো দুবেলাই হয়ে যাবে আমাদের। তো সেটার জন্যই দেখো অলরেডি পেঁয়াজ টেয়াজ কাটা হয়ে গেছে। আজকে একদম টাইমলি সবটা করতে হবে, কারণ আমি না নিজেও পছন্দ করি না, বা কারোর সাথে এটা হোক সেটাও পছন্দ করি না। সেটা হচ্ছে এই নাকে মুখে গুঁজে খেয়ে সাথে সাথে বেরোনো। আমি সৌরভকে বলেছি একটু তাড়াতাড়ি খেয়ে নেবে, 1:30টার মধ্যে খেয়ে নেবে, তাহলে একটুখানি নাবলে একটু রেস্ট নিয়ে বেরোতে পারবে। অনেকদিন পর বেশ বাড়িতে এরকম বড় বড় আলু দিয়ে চিকেন হচ্ছে, তাই না? আমরা চিকেনে আলু খাওয়া ভুলেই গেছি। এমনি আলু খাওয়াই কমিয়ে দিয়েছি, চিকেনে আলু তো একদমই নয়। আর আজকে সৌরভ একটা সুযোগ পেয়েছে, বলছে বড় করে দুবেলার করবে, তো আলু ছাড়া হবে না। তো এদিকে তো আমাদের চিকেনের ঝোলের জন্য পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর আজকে তোজোর জন্য আমি চিকেন স্টু বানিয়ে নিচ্ছি। আর চিকেন স্টুটা থাকলে না দুবেলাই খেয়ে নেয়, আর আমি একেবারে বানিয়েও রেখে দিই। তো সকালে ভাত দিয়ে স্টু খাবে, আর বিকেলবেলা রুটি দিয়ে চিকেন স্টু খাবে। তো পেঁপে, গাজর আর আলু দিচ্ছি চিকেন স্টুতে আজকে। এখানে বসে ব্লুটুথ স্পিকারটায় গান শুনছিলাম, তো তোজো একটা অনুরোধ করেছে। কি গান শুনবে? কি গান? তোমরা কেউ কি বুঝতে পেরেছো? ফাগুনেরও মোহনায়, এই গানটাও শুনতে চাইছে। মানে সত্যি সত্যি একদম ফাল্গুন মাসে একদম ফাগের হাওয়ার গান, ঠিকই আছে, ফাগুনেরও মোহনায়। আজকে আর শুরুর পাত শেষের পাত বলে কিছু নেই, সবটাই একই পাত। এরকম যদি একটা লাল লাল ঝাল ঝাল চিকেন থাকে, আর কিছু লাগে? স্যাডলি আজকে আমাকে অফিস যেতে হবে। এটার পর একটা ভাত ঘুম দরকার, তাই না? সানডে হলে বেশি ভালো হতো, তাই না? হ্যাঁ। দারুণ, ঠিক হয়েছে, মাইল্ড ফ্লেভার, ঝাল ঝাল, দারুণ। আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দারুণ একটা লাঞ্চ। ঝোল লাগলে নিতে পারো, অনেক ঝোল আছে। লাঞ্চ টাঞ্চ করে এই জাস্ট বেরোলাম। যেরকমটা প্ল্যান করেছিলাম যেন খাওয়া দাওয়ার পর সৌরভ একটু রেস্ট নিয়েই বেরোতে পারে, তো সেরকমই হয়েছে। সৌরভ এই জাস্ট বেরোলো, খাওয়া দাওয়ার পরে প্রায় হাফ অ্যান আওয়ারের মতন রেস্টও নিতে পেরেছে। বাইরে যা রোদ, মানে কি বলবো তোমাদের, একটা ঝাঁঝালো রোদ যাকে বলে, মানে বাইরে রোদে দাঁড়াতে মনে হয় একদম ঝলসে যাবো, এরকম গরম হঠাৎ করে পড়ে গেছে। তো
আর পুনের সেই যেই একটা ওয়েদার সেটা যেন মানে ম্যাচ করা যাচ্ছে না। বিকেলের দিকে খুব সুন্দর হাওয়া, বাট এই টাইমটা পার্টিকুলারলি ভীষণ গরম। আমার এই রুমটা খুবই ঠান্ডা, এই ঘরটায় যেহেতু একদমই রোদ ঢোকে না, শীতকালে যেরকম কষ্ট হয় এই গরমের এই সময়টা খুব ভালো, মানে এসি তো চালাতেই লাগে না। তো আজকে সৌরভের মানে অফিসে একটা এক্সাম আছে, মানে যে ট্রেনিংটা চলছে সেটাতে আজকেও এক্সাম। তো সেটাই বললাম ভালো করে পড়াশোনা করে যাও, দেখি আজকে কি নাম্বার পায়, আসলে জিজ্ঞাসা করব। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমাদের দাদাদের ওখানে এখন কি সিচুয়েশন, মানে দুবাইয়ের কি সিচুয়েশন। এমনি তো সবই ঠিক আছে, কায়রা স্কুল এখন বন্ধ, স্নেহাদিরও ইনফ্যাক্ট অফিস মানে ওয়ার্ক ফ্রম হোমই হচ্ছে, বাট আমার দাদাকে এখন অফিস যেতে হচ্ছে। কি জানি বুঝতে পারছি না, মাও সেটা নিয়ে চিন্তা করছে যে ওদেরকে সতর্ক মানে অ্যালার্টও দিচ্ছে, প্লাস আবার অফিসেও ডাকছে। এটা কী ব্যাপার বোঝা যাচ্ছে না, মা যা হয় চিন্তা তো একটু হচ্ছেই। এখনও তো পরিস্থিতি কোন দিকে যে যাবে কেউই সেটা বুঝতে পারছে না। তো এই আর কি, পৌঁছে গেছি অফিসে। তো আজকে না এমনি নর্মাল আমার যে প্রজেক্টের কাজ সেটা অফিসে এসে করতে হবে না, সেটা তো বাড়ি থেকে গিয়ে করব। বাট আমি যে ট্রেনিংটা নিচ্ছি তার একটা অ্যাসেসমেন্ট আছে, তো সেটা অফিসে এসে দিতে হবে। এটা মাসে একটা করে হবে, যে কোর্সটা আছে তার আর কি পার্ট। স্যার এইসবে ঘুম থেকে উঠলেন। আচ্ছা, কেউ কি মাম্মার কাছে একটু আদুর খাবে? তাহলে সে হাত তুলবে। হে তোজো, ঘুম থেকে উঠে দেখো তোজো মাম্মার আদুর খাচ্ছে। আচ্ছা শোনো না, পাপা কোথায় গেছে গো? অফিসে। পাপার আজকে এক্সাম আছে। এক্সাম নাকি কিনবে? আচ্ছা সবাইকে একটু ফ্লাইং কিস দিয়ে দাও। এই জাস্ট ফিরলাম, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, 7:15 বাজে প্রায়। বাড়ি ফিরে আর রেস্ট নেওয়ার সময় নেই। সৌমিকে বলেইছিলাম যে রেডি হয়ে থাকতে, একটু বেরোনোর দরকার আছে, কাজ আছে একটা। তো সৌমি রেডি হয়েই আছে, তোজোও রেডি। তো মায়ের তো ডক্টর দেখানো হয়ে গেছে, ডক্টর অপারেশনের ডেটও দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি বলেছে যেটা ফেলে রাখাটা উচিত হবে না, কারণ স্টোনের যা সাইজ, ফেলে রাখলে ব্যাপারটা আবার অ্যাকিউট জায়গায় চলে যেতে পারে। আবার যদি পেন হয় তখন আবার একটা মুশকিল। আর আমরাও এটা চাইছি না যে এমন কিছু অ্যাকিউট হয়ে যাক যে তড়িঘড়ি অপারেশন করতেও, তার থেকে প্ল্যান করে করাটাই বেটার। কারণ অপারেশন ছাড়া কোনো গতি নেই, এটা তো ডক্টর বলেই দিয়েছে। তো সব কিছু জানাচ্ছি তোমাদেরকে, একটু বাইরে কাজ আছে সেরে আসি তারপর। চলো গো। হ্যাঁ তোজো রেডি? চলো 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 চলো, তোজো রেডি? দৌড়ে যাচ্ছে দেখো শালাটা ঘর। চলো। মনে হচ্ছে যেন ঝড় উঠেছে। হ্যাঁ, কালবৈশাখী। দেখ এমনি হাওয়া দেয় এখানে সন্ধ্যের পর, দারুণ হাওয়া দিচ্ছে। হাওয়া বাবা, না না আমায় বসতে দাও। না দুম হতেও পারিস। এত কনফিডেন্স ভালো নয়, জানিস তো। ব্যাগ তো এটা মাম্মার ব্যাগ তো। হ্যাঁ, কি পরিমাণে ট্রাফিক দেখো, মানে 10 মিনিটের কাজ করতে গিয়ে ট্রাফিকেই আধ ঘন্টা কেটে যাবে। সেটাই তো। ওটা দিবি বার্থডেতে যাবে। অ্যাকচুয়ালি তোজোর মনে আছে, এই যে স্টুডিওটা দেখছো, এখানে তোজোর বার্থডের সময় ফটো শুটিং হয়েছিল। তোর মনে পড়ে গেছে সেটা, বলতে বার্থডেতে যাবো, বার্থডেতে যাবো। তো আমাদের কাজ হয়ে গেছে, বাট প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এটা আর্লি লাঞ্চ করে বেরিয়েছিলাম অফিসের জন্য, তো একটু মোমো খেয়ে নেবো ভাবছি। এখানে একটা যখন চৌপাটি টাইপের আছে, ওই চৌপাটি থেকে খেয়ে নেবো। না তোমার, তুমি যাও। তোমার নেক্সট ইয়ার বার্থডেতে আবার আসবো আমরা। বার্থডে হয়ে গেছে তো, তোমার বার্থডে তো ছিল নভেম্বর মাসে, বার্থডে হয়ে গেছে, ফটো শুটিং ডান, তাই না? বাইকটা চিনতে পেরেছি। হ্যাঁ ঠিক, ওই বাইকটা এটা চিনতে পেরেছি। ঠিক আছে, মাথা ঠিক আছে। নাও। ঝাল। আমি কি খাবো তার আগেই ছেলে বলছে আমি খাবো। এটা মোমো, মোমোটা খাবো। মোমো খুব গরম আর ঝাল। তো চলো এবার আমরা বাড়ি ফিরছি।
পুনের একটা কমেন্ডেবল জিনিস যেটা আমার লাগে, এখানে দেখে না তোমরা পরপর সমস্ত লাইন দিয়ে খাবারের দোকান আছে, বাট এক ফোঁটা নোংরা নেই। হ্যাঁ, খুব পরিষ্কার ভীষণ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। সিভিক সেন্সটা কোথাও গিয়ে আমার মনে হয় মানুষের একটু বেশি। প্রত্যেকটা এই যে দোকান দেখছো সবার কিন্তু আলাদা আলাদা জায়গা আছে হাত ধোয়ার, জল রেখেছে, বাট কি সুন্দর সিস্টেম করেছে, এই যে গাছগুলো আছে গাছটার নিচটা না বাঁধিয়ে দিয়েছে যাতে ওইখানেই জলটা পড়ছে। গাছে জলটা দেওয়াও হয়ে যাচ্ছে, আবার হাত ধোয়াও হয়ে যাচ্ছে, মানে ভালো। মানে এত পরিষ্কার, সত্যি কথা, এটা মানে যেটা ভালো সেটা বলাটাই আমার মনে হয় উচিত। খুব ভালো লাগে। চলো আমাদের হয়ে গেছে, বাড়ি ফিরি। এই বলছে তোজো কি গাড়ি চালাবে? হ্যাঁ, তোজো বলছে গাড়ি চালাবে। এটাকে দেখো নন স্টপ বকে যাচ্ছে। তো আমরা এই বাড়ি ফিরলাম। সৌরভ তো মোমো খেলো, বাট বাইরে থেকে যে চাটা খেয়ে আসবো সেটা দুজনেরই ইচ্ছা করলো না, কারণ বাড়ির চাটা আমরা বেশি প্রেফার করি। ওই 2 কাপ চা নিয়ে একটু বসে গল্প করব, সেটা যেন বেশি ভালো লাগে। তো এখানে এসে আগে আমি চা বসিয়ে দিয়েছি। তো বেরিয়েছিলাম যে গাড়িতে আস্তে আস্তে মামুনির সাথেও কথা হলো। এমন আমি দেখো টেনশন করো না, সব ঠিক হবে। আসলে যা হয়, বয়স হয়েছে তো একটু তো টেনশন হয়। আর আমিও বললাম যে আমি যতই তোমাকে বলি, সান্ত্বনা দিই যে অপারেশনটা এমন কিছু ব্যাপার নয়, মাইক্রো সার্জারি, তাও তোমার টেনশনটা হবেই। বাট ওই আর কি বোঝালাম। তো মামুনি একটু টেনশন তো করছে ডেফিনেটলি। আর চাটা নিয়ে বসে তোমাদেরকেও বলছি, আমাদের অ্যাকচুয়ালি না প্ল্যানে পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি আর সৌরভ ডিসকাস করছিলাম এরমই কিছু একটা হতে চলেছে, বাট ঠিক আছে, যেটা আর কি আমাদের ফার্স্ট প্রায়োরিটি মামুনির হেলথ, সেটা আগে দেখতে হবে, তারপরে সব কিছু তো হবেই। তো যাই হোক, তোমাদেরকে যেটা বললাম তখন যে মায়ের অপারেশনের ডেট মোটামুটি ফাইনাল হয়েই গেছে। আজকে ডক্টর ভিজিট ছিল মায়ের, আর ডক্টর বলেছে যে সাইজ স্টোনে সেটাতে ফেলে রাখাটা ঠিক হবে না। আমরাও চাইছিলাম না ফেলে রাখতে। তো নেক্সট উইকেই মায়ের অপারেশন আর ল্যাপচুয়াল হবে, মানে যেটা মাইক্রো সার্জারি আর কি। আগের দিন বলেছিলাম তোমাদেরকে ব্লগে যে মায়ের গলব্লাডার স্টোন হয়েছে আর মাইক্রো সার্জারি হবে। তাতে কেউ একজন কমেন্ট করেছিল যে গলব্লাডার মানেই মাইক্রো সার্জারি না, পেট কেটে অপারেশন করতে হয়, অনেক দিনের রিকভারি টাইম লাগে, এরকম। বাট আমি সৌমির সময় স্টাডি করেছিলাম যে 98% কেসে মাইক্রো সার্জারিতেই গলব্লাডার স্টোন বা গলব্লাডার পুরোটা রিমুভ করা যায়, পেট কাটার প্রয়োজন হয় না। আর আমি যখন আমার মায়ের সাথে এটা হচ্ছে, আমি তো অবশ্যই পজিটিভটাই চিন্তা করবো না, আমি ওই নেগেটিভ 2% নিয়ে ভাববো কেন। তাই আমি সেদিনকেই বলেছিলাম মাইক্রো সার্জারি। হ্যাঁ, ডক্টরও লিখে দিয়েছে ল্যাপচুয়াল হবে। সো মায়ের অপারেশনটা নেক্সট উইকেই হচ্ছে। আর আমরাও একদম ফেলে রাখতে চাইনি, তার কারণ হচ্ছে কি বাবারও বয়স হয়েছে, তার মধ্যে মায়ের যদি আবার কিছু এমার্জেন্সি হয়ে যায় না, তখন সেটা ট্যাকেল করা একটু ট্রিকি হবে। তার থেকে বাবা প্ল্যান্ড ওয়েতে হসপিটালে অ্যাডমিট হলো, অপারেশনটা ঠিকঠাকভাবে হয়ে গেল, সুস্থ হয়ে বাড়ি ফিরলো, এটাই একদম বেস্ট ওয়ে। আর মায়ের যেহেতু অপারেশন হচ্ছে, মানে যত মাইক্রো সার্জারি হোক না কেন, মা হসপিটালে ভর্তি হবে সেটা শুনে তো আর এখানে বসে থাকা সম্ভব নয়। তো আমরা সবাই মিলে ডিসাইড করেছি কলকাতা যাব। তোমরা তো জানোই যে এর মধ্যে আমাদের আবার হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল, কারণ আমার ট্রেনিংয়ের একটা মডিউল কমপ্লিট করার কথা ছিল, ক্লাসরুম সেশন যেটা। বাট মায়ের এটা শোনার পর থেকে কোথাও গিয়ে মেন্টালি একটুখানি প্রিপারেশন নিচ্ছিলামই যে হয়তো হায়দ্রাবাদটা এই মুহূর্তে ট্রাভেল করা পসিবল হবে না। সেটাই হলো, নেক্সট উইকে যেহেতু মায়ের অপারেশন, হায়দ্রাবাদ যাওয়া তো এই মুহূর্তে হচ্ছে না। অফিসকেও আমি জানিয়েছি, সমস্ত রকম ডকুমেন্টসও সাবমিট করেছি, তো আমার স্পেশাল রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দিয়েছে। ক্লাসরুম সেশনটা অনলাইনে অ্যাটেন্ড করা যাবে, এই মুহূর্তে আমাকে হায়দ্রাবাদ যাওয়ার প্রয়োজন নেই। তো সব কিছু এমন চলছে না, কি আর বলি তোমাদেরকে বলো। বাট একটা জিনিসই আমি বলবো, থ্যাংক গড যে আমরা হায়দ্রাবাদ পৌঁছে যাওয়ার পর এই ঘটনাটা হয়নি। সেটা যদি হতো, হয়তো মায়ের অপারেশন হচ্ছে সেই সময়টা আমি মায়ের পাশে গিয়ে দাঁড়াতে পারতাম না। কারণ একবার ট্রেনিং শুরু হয়ে গেলে হয়তো সেটা কমপ্লিট করেই আসতে হতো, তখন আমার মাঝপথে ফিরে আসাটা ডিফিকাল্ট হতো। আর আমরা ডিসাইড করেছিলাম আমরা ড্রাইভ করে যাব, তখন গাড়ি নিয়ে আবার পুনে আসা, সেখান থেকে ট্রাভেল করা, মানে সব কিছু ভীষণ হ্যাফাজার্ট হয়ে যেত। বাট ওটাই বলছি, ভগবান ডাকি তো, তাই কোথাও গিয়ে হয়তো ভগবান বলেছে যে এখন যা স্টোন তো হয়েছে তার মালুম দেবেই। বাট কোথাও গিয়ে যেন এইটুকুটা বাঁচিয়েছে যে আমাদের হায়দ্রাবাদ যাওয়ার আগে এই ঘটনাটা ঘটেছে। অ্যাটলিস্ট এই সময় মায়ের পাশে গিয়ে দাঁড়াতে পারবো, যেটা আর কি সব ছেলেই চায়, যে হ্যাঁ মায়ের অপারেশন হবে সেটা শুনে এখানে থাকা, বা হায়দ্রাবাদে যদি চলে যেতাম তাও হয়তো ফিরে এসে আমি কলকাতা যেতামই। বাট হ্যাঁ, এখন সুষ্ঠুভাবে কলকাতা ট্রাভেল করতে পারবো, সেটাই ভালো লাগছে। আর সবাই মিলেই আমরা যেতে পারবো, কারণ বাবার যখন হয়েছিল তখন একটা কি ভরসা ছিল যে মা বাড়িতে আছে, বাড়িটা মা সামলে নেবে। হ্যাঁ, হসপিটাল ঘরটা আমি, জামাইবাবু, অর্ণব সবাই মিলে সামলালেও বাড়িটা নিয়ে চিন্তা নেই। বাট এখানে কি মায়ের শরীর খারাপ, মানে কি আর বলবো। যাই হোক, এই সমস্ত প্ল্যানের আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর কবে যাব কি যাব সেগুলো আজকে রাত্রেবেলা বসেই ডিসাইড করতে হবে, কেননা এরপর কিন্তু এয়ার ফেয়ার খুব হাই হয়ে যাবে। মানে আমি যদি আরও পরে টিকিট কাটবো মনে করি, মানে সেটা আকাশ ছোঁয়া হয়ে যাবে টিকিটের দাম।
কলকাতায় যেতে দেখো সবসময় ভালো লাগে, কিন্তু এইভাবে কলকাতায় যেতে কখনোই ভালো লাগে না। বাট সেদিনকে একটা কোথায় দেখছিলাম যে আমরা যখন আমাদের জন্মদিন সেলিব্রেট করছি সেরকমভাবে এটাই ভাবছি যে প্রত্যেক বছর আমাদেরও যেরকম বয়সটা বাড়ছে সেরকম আমাদের বাবা মাদেরও কিন্তু বয়স বাড়ছে। এই ছোটোবেলায় কিন্তু এই সমস্ত টেনশন কী জিনিস কিছু জানতামই না, কিন্তু আস্তে আস্তে এই যে বলেন না ম্যাচুরিটি বাড়ছে, বয়স বাড়ছে, তার সাথে সাথে অনেক বেশি রেসপন্সিবিলিটিও আসছে এবং ধীরে ধীরে আরও বেশি করে আসবে, এবং সেই রেসপন্সিবিলিটি যেন আমরা ঠিকভাবে নিতে পারি সেটাই সবসময় প্রে করি গোপালের কাছে যে এমন করে তুমি যেন সবটা করো যাতে সবটা আমরা ঠিকভাবে করতে পারি, যেহেতু দূরে থাকি বুঝতেই পারছো। তো এই চলো এবার কি কলকাতা যাওয়ার টিকিট সমস্ত কিছু কাটবো। আজকে রাত্রিবেলায় সৌরভকে বলছি যে কেটে নাও, আমরা দেখছিলামও ইনফ্যাক্ট যে কীরকম কী ফেয়ার না ফেয়ার, বাট আজকে রাত্রিবেলায় কনফার্ম করবো সবটা। শুনতে পেলাম পোস্টার দিয়ে তোমার নাকি মেয়ে বিয়ে গঙ্গারাকে পাত্র পেলে জানতে চাও? থামো ঠেলে মন্দ নয়, মন্দ নয়, পাত্র ভালো। মন্দ নয়, পাত্র ভালো, রং যদিও বেদায় কালো, তার ওপরে মুখে গাতন, অনেকটা ঠিক বেদায় মটর। এখানে এখন আবল তাবলে সৎপাত্র পড়া হচ্ছে। ওটা কি তো? এতটুকুই আমরা এখনো অবধি তুলতে পেরেছি। যথেষ্ট যথেষ্ট। মামা এটা কি তো? এটা তো গঙ্গারাম। একটু বলো তোজো, আরেকবার বলো এটা কি তো? তোজো, আরেকবার আমার দিকে তাকিয়ে। আরে বাবাকে বলো। শুনতে পেলাম, ওটা না, ওটা হয় ঠিক আছে, শুনতে পেলাম পোস্টার দিয়ে তোমার নাকি মেয়ে বিয়ে গঙ্গারামকে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও? টাকা আমার ছেলে মন্দ নয়, মন্দ নয়, সে পাত্র ভালো, সে পাত্র ভালো, রং যদিও বেদাই কালো, তার ওপরে মুখের গঠন তার অপর মুখে গতন, অনেকটা ঠিক পেটাই মটর। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। দারুণ হয়েছে তো জো। এটা বন্ধ করে দিত। না না, একটু পড়তে হবে, আরো পড়াশোনা করতে হবে, এইটুকু বললেই হবে? এবার তো এইটা বিদ্যা বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায় 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। আমি ঘরের নামটা বলবো তো? আচ্ছা বলো। ওটা ঘরের নাম তো? আচ্ছা তুমি ওইটা একটুখানি বলে দাও না, ওই যেটা তুমি শিখেছো, আর একটা যেটা আমরা শিখেছিলাম না, বাপুরাম। বাপুরামটা বলে দাও। হ্যাঁ, এটা তো তোদের জানে। পুরে আয় বাবা না কোথা আসতে হবে না। কথা দাস বাপুরে আয় বাবা দেখে দা দুটো থাক দেখে দা যে সাপে তখ নেই ঠিক নেই নখ নেই সেই সাপ। দেন না 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 না, ওইটা না দাও, করে না কো পুষ্পাস মারে শুধু দুষ দাস সেই সাপ। দেন তো গোটা দুই আর তো ছেলে মেরে দান্দা সরে যাব হাদান হান্দা। একটা অন্য জায়গায় যাওয়ার অন্য রকমের প্রস্তুতি নেওয়ার কথা ছিল, বাট এখন তো পুরোপুরি সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন কলকাতা যাওয়ার প্রস্তুতি নিতে হবে, তো হাতে বিশেষ সময় নেই, সব কিছু একদম তাড়াতাড়ি করে করতে হবে। আজকে রাত্রেবেলায় টিকিটটা বুক করে নেব। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণ টাটা, গুড নাইট।